তক্ক যুক্তি গপ্প, হয় গপ্প নয় সত্যি কথা, বিচার করবেন আমজনতা। এই ধারাবাহিক অনুষ্ঠানটিতে আমরা বিভিন্ন মুদ্দার উপর কথা বলি। আমরা দেখেছি যে সরকারই আসুক, এবার সরকারের ক্ষমতায় যিনি থাকেন, যে দল ক্ষমতায় থাকে, সে দল কিন্তু ক্ষমতায় থাকাকালীন তাদের ভুল ত্রুটিগুলো চোখে পড়ে না। যেই মাত্র ক্ষমতা থেকে চলে যায়, সেই মাত্র যে সকল ভুলগুলো তাদের ক্ষমতায় থাকার সময় সেই জিনিসগুলো হতো, সেগুলো চোখে পড়তো না। কিন্তু যখন ক্ষমতা থেকে চলে যায়, অন্য দল ক্ষমতায় আসে, তখন সেই ভুলগুলো হঠাৎই তাদের চোখে পড়ে যায়। প্রশ্ন হচ্ছে এটাই, যখন ক্ষমতায় থাকে তখন কেন সেই ভুলগুলো চোখে পড়ে না? তখন কেন সেগুলোকে দেখেও না দেখার ভান করে থাকেন? বা তখন কেন সেইগুলোকে দিয়ে ভোট আদায় করার জন্য সেগুলোকে স্লোগান রাখা হয়? বিভিন্ন সভা মঞ্চ থেকে বলা হয় এই জিনিসটার জন্যই আজকে আমাদের সরকার রয়েছে, সরকার মানুষের জন্য রয়েছে। হ্যাঁ, একেবারেই আমি কথা বলছি রেগা নিয়ে। যে রেগা নিয়ে আমরা দেখেছি বিগত বামফ্রন্ট সরকার বিভিন্ন মঞ্চ থেকে তাদের নির্বাচনী সভা বলুন বা বিভিন্ন মঞ্চ বলুন, তাদের একটাই স্লোগান ছিল এই রেগাকে নিয়ে, যেখানে উন্নয়ন হচ্ছে রেগাকে দিয়ে। গ্রাম উন্নয়নের জন্য রেগা একমাত্র পথ ওরা বিভিন্ন সময় বলতো। একটা সময় বলা হতো যে বিগত বামফ্রন্ট সরকারের মূল মানে জেতার পেছনে যে চাবিকাঠি সেটা হচ্ছে রেগার কাজ, এবং এটাও বলা হতো যে রেগা কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট নয়, সেটা খোদ মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের বামফ্রন্ট সরকারের তরফ থেকে দেওয়া হতো, এগুলো বলা হয়েছে। কিন্তু আজকে হঠাৎ মুখ্যমন্ত্রী নিজেই বলছেন, বাজেটের যে পক্ষে বিপক্ষের কথা থাকে, বিপক্ষে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে বলছেন যে এই রেগা প্রকল্পটা একেবারেই উন্নয়নের জন্য নয়, উন্নয়ন হতে পারে না, কারণ তারাও করতে পারেনি, এই কথাটাও স্বীকার করেছেন। এবং আজকে বলছেন আজকেও যদি এই রেগা দিয়ে কোনোদিন উন্নয়ন হতে পারে না। এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন আমারও রয়েছে যে আগে কেন এই জিনিসটা মনে হয়নি যে এই রেগা দিয়ে উন্নয়ন হতে পারে না, এখন কেন হঠাৎ মনে হচ্ছে? আমাদের সঙ্গে আজকে যারা রয়েছে তাদের সঙ্গে আগে পরিচয় করে নিচ্ছি। আমার সঙ্গে রয়েছে সিপিআইএমএল থেকে মৃন্ময় চক্রবর্তী, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। একই সঙ্গে রয়েছে বিজেপি থেকে প্রবীর চক্রবর্তী, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। নমস্কার। প্রথম প্রশ্নটা আমি একেবারেই স্পষ্টভাবে মৃন্ময় বাবুর কাছে রাখবো যে আগে কেন মনে হয়নি, এখন হঠাৎ কেন মনে হচ্ছে? না মানে বিষয়টা মনে ধরেন আগে মনে হয়নি, এখন মনে হয়েছে, বিষয়টা মনে সেরকম না। মানে রেগার যে প্রথম যখন মানে ফার্স্ট ইউপিএ গভর্নমেন্টের আমলে গ্রামীণ শ্রমিকদের কর্মসংস্থানের প্রশ্নে একটা আইন তৈরি করা হয়। সেই আইনটা তৈরি করার ক্ষেত্রে ওই সময়ে যে পার্লামেন্টে যে বামপন্থী সাংসদরা ছিলেন বা বামপন্থী পার্টিগুলি ইউপিএ সরকারের শরিক ছিলেন, তারা তাদের একটা অবদান বলে মনে করেন যে এই আইনটা চালু করার প্রশ্নে। তো ওইটা চালু করার সময় যখন যে আইন রেগার যে আইনটা তৈরি করা হয়, সেই আইনে স্পষ্টভাবেই বলা হয়েছে যে রেগার গ্রামীণ যে শ্রমিক যারা থাকবেন তাদের দেখবেন আপনার দক্ষ অদক্ষ শ্রমিকের কোনো হিসাব নেই। সমস্ত স্তরের যারাই উপার্জনশীল লোক, পরিবারের সমস্ত লোকরাই আবাল বৃদ্ধ বনিতা, তারা এই রেগার কাজে অংশগ্রহণ করতে পারবেন। সুতরাং আপনি যদি একজন মানে সিনিয়র সিটিজেন আর একটা ইয়ং জেনারেশন তাদেরকে একই সাথে একই কাজে আপনি পাঠান, তাহলে আপনার যে প্রোডাকশন বা প্রোডাকশনের যে কস্ট অফ প্রোডাকশন বা প্রোডাকশনের যে আউটপুট সেটা আপনার ঠিক থাকে না। তা প্রথম যখন রেগা কাজ চালু করা হয়, সেই রেগার কাজে আমরা দেখেছি রাস্তাঘাট, আপনার পুকুর, বিভিন্ন ধরনের কাজ করানোর জন্য তারা মানে প্রজেক্ট তারা নিত। তো সেটা আমাদের কাছেও একটা প্রশ্ন ছিল যে এই রেগার কাজের মাধ্যমে রেগার একটা কাজ গ্রামীণ শ্রমিকদের, সমস্ত ঘরের শ্রমিকদের মানে যারা উপার্জন করতে পারেন না তাদেরকেও এটার মধ্যে যুক্ত করা। পাশাপাশি এটা ছিল যে আমরা যে এটা কাজটা করব তাতে আমরা কি তৈরি করব। তখন এটা স্পষ্ট বলা ছিল যে আমাদের রেগার কাজের মাধ্যমে গ্রামীণ এলাকায় পঞ্চায়েত স্তরে আমাদের সম্পদ তৈরি করতে হবে। তো সম্পদের ভ্যালুয়েশন কি হবে, সম্পদটা কি টাইপের সম্পদ হবে, যে সম্পদটা থেকে গভর্নমেন্টের ইনকাম হতে পারে, রাজস্ব বাড়তে পারে, সরকারের রাজস্ব বাড়তে পারে। নতুবা তো এই মজুরিটা বা এই শ্রমটা নন প্রোডাক্টিভ, ইউজলেস নন প্রোডাক্টিভ খাতেই এই মজুরিটা চলে যায় এবং শ্রমটাও এই খাতেই চলে যায় যদি প্রোডাকশন না আসে, যদি রাজস্ব না আসে। তখন দেখা গেল যে এটাতে একটা পুকুর করার জন্য, রাস্তা তৈরি করার জন্য গ্রামীণ এলাকায় এসব করা হয়, এটি আর কত করা যায়। তার জন্য দেখবেন শেষের দিকে
শেষের দিকে এই যে সম্পদ তৈরি করা, তারা ত্রিপুরা রাজ্যে, সারা ভারতবর্ষের কথাই বলছি, সারা ভারতবর্ষে এটা একটা প্রচন্ড পরিমাণ ক্রাইসিস। চিফ মিনিস্টার তো হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, উনার মাথায় এটা থাকে, বা লোয়ার লেভেলে যে পঞ্চায়েতের যে প্রধান থাকেন উনার মাথায় এটা থাকে, পরের দিন আমি কি কাজ দেব। আর যারা আমরা পার্টি করি তাদের কাছে একটা সবসময় দাবি থাকে, রেগার শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে, কাজের পরিমাণ দিবসটা বাড়াতে হবে। হ্যাঁ, প্রথমে এটা 100 দিন ন্যূনতম মজুরি, তা আমরা এটা দাবি করতে থাকি, মজুরির পরিমাণ বাড়াও আর কাজের দিন বাড়াও। কিন্তু আসলে প্র্যাকটিক্যালি যে কাজটা করানো হয়, সে কাজটার দ্বারা সম্পদ কতটুকু তৈরি হয়, আর এটার মধ্যে দক্ষ শ্রমিক অদক্ষ শ্রমিক, এটার একদম মেলামেশ করা। একজন বয়স্ক লোক মাটি কাটছেন পুকুরের কাজ করার জন্য, পুকুর কাজ করা, একটা পঞ্চায়েতের পুকুর করা হবে, আর সেটাতে দেখা যায় যে 60 বছরের মহিলাও আছেন, পুরুষও আছেন, আবার 18 বছরের 15 বছরের ছেলেটাও আছেন। এই যে তারপরে দেখা গেলো তোমার এতটুকু কাজ করতে হবে, না হলে তুমি মজুরিটা পাবে না, তোমাকে এটা বেঁধে দেওয়া হচ্ছে। সে ভীষণ একটা জটিল প্রক্রিয়া, জটিলতায় ভরা। আরে এই শ্রমিকদের মধ্যে কন্ট্রাডিকশন, মা ছেলের সাথে, ভাই বোনের সাথে এই কন্ট্রাডিকশন, যারা জায়গা শ্রমিক তাদের মধ্যে কন্ট্রাডিকশন, কাজের পরিমাণটা যদি না ওঠে তাহলে মজুরিটা পাবো না, এই বিভিন্ন টাইপের একটা কন্ট্রাডিকশন মানে চ্যানেলাইজ করা যাচ্ছে না, পলিটিক্যাল পার্টিগুলো চ্যানেলাইজ করতে পারছে না। তখন দেখা যাচ্ছে যদি আপনি ধরেন যদি রেগার কাজটাকে দেখবেন কতটুকু পর্যন্ত সম্প্রসারিত করেছে সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা স্টেট গভর্নমেন্টের বা কোনো স্টেট গভর্নমেন্টের একক কৃতিত্ব না। যদি ওইটা ওই সময়ে কোনো লেফট ফ্রন্টের কোনো শরিক, কোনো রেসপন্সিবল পারসন যদি এটা বলে থাকেন যে আমরা এটা করেছি, এটা সর্বৈব মিথ্যা। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, যদি প্রচার করে থাকেন তার তো এটা ভুল, কারণ তার জনগণ এত বোকা না যে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট, আর এই প্রজেক্টের তৈরি করার ক্ষেত্রে তাদের অবদান, তারা ওই সময়ে যারা 62 বা 63 যেই ছাড়া ছিলেন তাদের একটা ভূমিকা থাকতে পারে, কোনো অসুবিধা নেই, তারা ওইটা সরকার ছিলেন। কিন্তু এটা স্টেট গভর্নমেন্টের প্রজেক্ট না, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে তারা শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের কন্ট্রাডিকশনের ফলে, বিভিন্ন ধরনের স্কোপের ফলে এটা গেল হর্টিকালচার পর্যন্ত। হর্টিকালচারে গিয়ে এই রেগা শ্রমিকটা হর্টিকালচার পর্যন্ত আটকে গেল। আগে এটা ফিশারি টিশারি এইসবের মধ্যে ছিল, রোডের মধ্যে ছিল প্রাইমারি লেভেলের, তারপর এটা এগ্রিকালচারে হর্টিকালচার পর্যন্ত গেল, উদ্যান পর্যন্ত গেল। আমরা সেটা বলছিলাম যে এটা যদি এগ্রিকালচার পর্যন্ত যদি এটা সম্প্রসারিত করা যায় তাহলে রেগার আউটপুট থাকে। যেমন ত্রিপুরা রাজ্যে, অ্যাজ ফর এক্সাম্পল, ত্রিপুরা রাজ্যে আপনি দেখবেন ত্রিপুরা রাজ্যে যে কৃষিটা হয় তার 75 to 80% কৃষিটা হয় আপনার বর্গা চাষি, বর্গা মানে আমার জমি আরেকজন চাষ করে, 50-50 ফসল হয়। তো বর্গার যে শ্রমিকটা তাকে কিন্তু সমস্ত খরচ দিতে হয়, ঠিক না? এই যে বর্গা চাষির যে খরচটা, এটা যদি রেগার শ্রমের মাধ্যমে দেওয়া যায় তাহলে বর্গা চাষির কস্ট অফ প্রোডাকশন, মানে ধান উৎপাদনের যে কস্ট অফ প্রোডাকশন, এই প্রোডাকশনটা জিরো হয়ে যায়, রেগার শ্রমের মাধ্যমে এটা করা যায়, ঠিক আছে? আর তাতে হয় কি, তার রেগা শ্রমিকের আর বর্গা চাষির যে কৃষকের যে ফসলটা বিক্রি করে সে তার লাভজনক অবস্থানতে যেতে পারে, ঠিক না? যেমন ধরুন সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট এবারে যে কৃষি মরশুমে আমরা দেখলাম 17 টাকা 50 পয়সা করে পার কেজি তারা ধান কিনলো, ঠিক না? প্রথম কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা এটা ডিক্লেয়ার করেনি বর্গা চাষিদের কাছ থেকে ধানটা কিনবে, জমির মালিকের কাছ থেকে। বর্গা চাষি তো জমির মালিক না। তারপরে আমরা কিন্তু এটা দাবি তুললাম, আমরা প্রেস মিট করলাম, আমরা ডেপুটেশন দিলাম যে কেন, হোয়াই নট বর্গা চাষিদের কাছ থেকে ধান কেনা হয়। এরপর গভর্নমেন্ট আবার ঠিক করলো যে আমরা বর্গা চাষিদের কাছ থেকেও এটা নেব। আমরা লেফট ফ্রন্ট অফ গভর্নমেন্টের আমলেও দাবি করেছিলাম, যেখানে আমাদের একটা লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ত্রিপুরা রাজ্যে ছিল, হ্যাঁ, 25টা বছর বকলমে একজন চিফ মিনিস্টার ছিলেন, একজন চিফ মিনিস্টার ছিলেন, বকলমে আরেকজন চালিয়েছেন, আর লাগাতার আরেকজন 20 বছর চালিয়েছেন, ঠিক না? তারপরে আমরা বলেছিলাম যে ত্রিপুরা রাজ্যে বর্গা চাষিদের নামটা পঞ্চায়েত লেভেলে নথিভুক্ত করা হোক। এটা পর্যন্ত তারা করতে অস্বীকার করেন। যারা বা যে পার্টি বর্গা চাষিদের কৃষক হিসেবে স্বীকৃতি দিতে চায় না, ঠিক না, তারা আর যাই হোক কৃষকের সাথে কথা বলতে পারে না। কারণ ত্রিপুরা রাজ্যে বর্গা চাষিটাই হচ্ছে প্রধান। যত ধান উৎপাদন হচ্ছে, যা কিছু উৎপাদন হচ্ছে, এই যে যা কিছু আপনার এখন ফসল নষ্ট হচ্ছে, এখন ম্যাক্সিমামই বর্গা চাষিদের, এই রবি শস্য কোন, খারিফ ফসল কোন, সবই। তো সেই যদি আমরা তার জন্য ওই সময়ে যে আপনার এগ্রিকালচারাল ডাইরেক্টর ছিলেন, হ্যাঁ, ওই ডাইরেক্টরের কাছে আমি নিজে খোদ আমরা ডেপুটেশন দিয়েছিলাম যে আপনারা কেন এটাকে এগ্রিকালচার পর্যন্ত সম্প্রসারিত করছেন না। যদি এগ্রিকালচার পর্যন্ত সম্প্রসারিত করা যায় রেগাটাকে, তাহলে আপনার এগ্রিকালচারাল যে কষ্ট, যেটা আমরা বলি কৃষিতে লাভ নেই,
বেশিটা করে লাভ নেই, সেটা লাভজনক হয়ে যায়, সেটা অনেক বেশি মানে অ্যাকসেপ্টেড হয়। তখন উনি আমাদের বললেন যে এটা শুধু ত্রিপুরার প্রশ্ন না, এটা সারা ভারতবর্ষের সমস্ত স্টেটের যে স্টেটের যে সরকার আছে, রাজ্য সরকারগুলি, সবারই এটা একটা সম্মিলিত দাবি যে এই কৃষিতে যাতে এটা যুক্ত করা যায়। তাহলে আপনি যদি দেখেন এই ত্রিপুরা রাজ্যে এটা কখনো এখনো পর্যন্ত হয়নি, সারা ভারতবর্ষ হয়নি। এটাকার আইনের যদি অ্যামেন্ডমেন্ট না করা হয়, হর্টিকালচার থেকে যদি এটা এগ্রিকালচার পর্যন্ত না যায়, তাহলে এই এলাকাতে আপনার ডেভেলপমেন্টের স্কিম নেই। এগ্রিকালচারাল ডেভেলপমেন্টটা এটার সাথে যুক্ত, কারণ যা কিছু আপনার মানে গ্রামে, তো গ্রামীণ লোক, তো গ্রামে যদি আপনার রেখার কাজ থাকে, আপনি খেতে কাজ করার জন্য লোক পাওয়া যায় না, কারণ সহজে 10টা 5টা 4টা 3টা 2টা যাই মজুরি পান, 150 টাকা পান, 200 টাকা পান, ন্যূনতম মজুরি পান। মজুরির প্রশ্ন অন্য সময় আলোচনা করবো, কারণ রেগাটা এই ক্ষেত্রে যে নন প্রোডাক্টিভ হয়ে যাচ্ছে, প্রফিটেবল না, সেটা কিন্তু একটা ফ্যাক্টর একেবারে। আমি প্রবীর বাবুর কাছে যাব, তার আগে একবার দেখে নেব আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি বলেছেন আজকে, দেখবো একবার। বলে শুধু রেগা, শুধু টুয়েট দিয়ে আমাদের মানুষের আর্থিক অবস্থাটাকে খুব সচল করা যাবে, এটা ভাবলে আমরা ভুল করব, আমরাও এটা করতে পারি। আমরা শুনছিলাম যে এই যে ব্যাপারটা হচ্ছে যে একটা জায়গায় বলা হচ্ছে যে উনি বলছেন যে রেগা উন্নয়নের সূচক না, রেগাকে উন্নয়নের খাতে বলা যেতে পারে না, কিন্তু একটা সময় দেখা গেছে উনিও কোনো সভামঞ্চ থেকে বলছেন এই কথাটা, রেগা একমাত্র বামফ্রন্ট সরকার দিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট নয়। সেই প্রশ্ন আমি পরে আসবো, কিন্তু একটা সরাসরি আজকের বিষয়ের প্রশ্নটাই আপনার কাছে রাখবো প্রবীর বাবু, যে রেগা কি সত্যি উন্নয়নের সূচক নয়? আমি যেটা বলবো সে হচ্ছে, আমিও শুনেছি বিধানসভার বিরোধী দলের নেতার, বর্তমান বিরোধী দলের নেতার বক্তব্য শুনেছি যে রেগা উন্নয়নের সূচক নয়। এটা এক কথায় বলা যায় বিলম্বিত বোধোদয়। আপনিও বলেছেন, কার্যত মৃন্ময়বাবু স্বীকার করে নিয়েছেন অনেক বিষয়, আমি সে বিষয়ে কন্ট্রাডিকশনে যেতে চাইছি না। আমি মূল বিষয়টাতে যেটা বলতে চাইছি যে ইউপিএ সরকার, প্রথম ইউপিএ সরকার যখন গোটা দেশে আইন করে রেগা চালু করে, তার আগেও আমাদের রাজ্যে বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ফুড ফর ওয়ার্ক ছিল, কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প ছিল। সে সময়ও কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পটাকে, এটাকে উন্নয়নের জোয়ার বলে আখ্যায়িত করা হয়েছিল বামপন্থী ফ্রন্ট সরকারের তরফ থেকে রাজ্যে। রেগা চালু করার পর সঙ্গতভাবে আপনি বলেছেন যে এখানে সিপিআইএম দল বা সরকার উচ্চ কণ্ঠে এরা দাবি করে আসছিল যে রেগা সিপিআইএম এর সংগ্রামের ফসল, সিপিআইএম এটা চালু করেছে, ইউপিএ সরকারের কৃতিত্বকে ওরা কোনো মতে দিতে চায়নি বা মান্যতা দিতে চায়নি, চালু করেছে। এর মাধ্যমে কি হয়েছে রাজ্যবাসী জানে, এই সমস্ত আজকে সবকিছু উদ্ঘাটিত হচ্ছে। পুকুর কাটার নামে যে রাজ্যে যে উন্নয়নের কথা বলা হচ্ছিল, পুকুর কাটার নামে হিসাবে যা দাঁড়িয়েছে, রাজ্যের যা আয়তন, ভৌগোলিক আয়তন, সেই আয়তনের চাইতে বড় হয়ে যাচ্ছে পুকুর হিসাবে, এই সমস্ত জিনিস বের হয়ে এসেছে। ঠিক তেমনি রাস্তাঘাট, এই সমস্ত কাজে, রেগা কাজে প্রহসনাত্মক বিষয় সংগঠিত করা হয়েছে। সংগঠিতভাবে এটা আমি আখ্যায়িত করেছিলাম। আমি সিপিআইএম দলে থাকতেও আমি বলেছিলাম এগুলি উচিত হচ্ছে না, বলার চেষ্টা করেছিলাম দলের ভেতরে, এগুলি উচিত হচ্ছে না। আখ্যায়িত করি, আমি এটাকে আখ্যায়িত করেছিলাম এটা একটা সংগঠিত ক্রাইম, সরকারি অর্থের ব্যাপক ৯/৬ সংগঠিত করা হয়েছিল। মুখে বলা হয়েছিল সম্পদ সৃষ্টি করা হচ্ছে উদ্দেশ্য, গ্রামীণ সম্পদ, কার্যত সেদিকে কোনো জোর দেওয়া হয়নি। আমি বলতে চাই না যে শুধু মৃন্ময়বাবু যেটা বলেছেন যে কাজের
অংশগ্রহণকারীদের মধ্যে যে সাযুজ্যহীনতা, এটাই একমাত্র দায়ী না, দায়ী হচ্ছে মূল পরিকল্পনাটা, মূল পরিচালনা ব্যবস্থাটা যেটা রাজ্যে চালু ছিল, এটা হচ্ছে সর্বাগ্রে দায়ী। এর ফলে রেগা কাজ দুর্নীতিতে এটা উন্নয়নের না হয়ে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে। অথচ মানিকবাবুরা রাজ্যের মানুষদের ব্রেইন ওয়াশ করার জন্য নিজেদের সৃষ্টি, যেমন রেগা বলেছে, রেগা দিয়ে ত্রিপুরার প্রভূত উন্নয়ন হচ্ছে, উন্নয়নের জোয়ারে ত্রিপুরা ভাসছে, ত্রিপুরাতে স্বর্ণযুগ বলে আখ্যায়িত করে ঢাকঢোল পিটিয়েছিল মানুষের ব্রেইন ওয়াশ করে। সেই সময় বারবার চেষ্টা করেছিল সরকারে ফিরে আসার, মানুষকে ধোঁকা দিয়ে সরকারে ফিরে আসার। খানিকটা সফল হয়েছিল, বিভিন্ন সময় খানিকটা সফল হয়েছিল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি এটা বলবো, যেটা একেবারেই উন্নয়ন ঘটানো যায় না এটা বিষয় নয়, উন্নয়ন ঘটানো যায়। উন্নয়নের সূচক একমাত্র রেগা হবে কেন? উন্নয়নের সূচক অন্য সব কিছু মিলে মাপকাঠি দিতে হবে, মাপতে হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখন কি লক্ষ্য করছি? বিজেপির নেতৃত্বে যে নতুন সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার সার্বিকভাবে চেষ্টা করছে ত্রিপুরাকে স্বাবলম্বী করে তোলা। ত্রিপুরার যে কর্মক্ষম মানুষ যারা আছে তাদের স্কিলকে আরো ডেভেলপ করার জন্য সরকার একটা সার্বিক প্রয়াস নিয়েছে। এর মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা, ত্রিপুরা রাজ্যে কর্মের সুযোগ সম্প্রসারিত করা, ত্রিপুরা রাজ্যে প্রকৃত অর্থে মানুষের যে উন্নয়ন, মানুষের উন্নয়ন বাদ দিয়ে তো অন্য কিছু দিয়ে উন্নয়নের মাপকাঠি করা যায় না। মানুষের উন্নয়নের দরকার, তার অর্থনৈতিক যে অর্থনৈতিক যে অবস্থা, সেই অবস্থার যে মাপকাঠি, এটার পরিবর্তন দরকার, এটার উন্নতি দরকার। ফলে এই উন্নতি সাধনের জন্য সরকার চেষ্টা করছে। এর মধ্য দিয়ে আমরা আশাবাদী যে রেগা সহ যাবতীয় যে কর্মযোগ্য ত্রিপুরা রাজ্যে নতুন করে আজকে শুরু হয়েছে, রেগাও একটা পদ্ধতি চালু হয়েছে। প্রকৃত অর্থে কাজে যে ধরনের প্রতিবন্ধকতাগুলি ছিল, ফাঁকি ঝুঁকিগুলি ছিল, এগুলি বন্ধ করার চেষ্টা হচ্ছে নানাভাবে। এটা তো সর্বভারতীয় একটা সমস্যা। মৃন্ময়বাবু যেটা বলল যে এটাকে কৃষিতে এটাকে যুক্ত করা, ফলে নিশ্চয়ই এটা তো রাজ্য থেকে এটা আলাদাভাবে কিছু করার নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা সর্বভারতীয় সমস্যা। ভারত সরকার নিশ্চয়ই এটাকে বিবেচনার মধ্যে রাখবে, কি করে এটাকে আরো বাস্তবসম্মত করা যায়। ত্রিপুরা রাজ্য এই বিধানসভা থেকে প্রস্তাব দেওয়া হয়েছে রেগার মজুরি বৃদ্ধি করার জন্য, কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এগুলি ইতিবাচক দিক। এর মধ্য দিয়ে আমরা সামগ্রিক ব্যবস্থাটার মধ্যে একটা পরিবর্তন এনে প্রকৃত অর্থে ত্রিপুরার উন্নয়ন সাধিত করার যে চেষ্টা, সেই চেষ্টা আমরা আশাবাদী যে আগামী দিনে এটা ফলপ্রসূ হবে। রেগা সহ সমস্ত কিছু ক্ষেত্রে এটা ফলপ্রসূ হবে। এটা মানিকবাবুদের তথাকথিত যে স্বর্ণযুগের উন্নতি না, এটা প্রকৃত অর্থেই মানুষের উন্নতি। ত্রিপুরা রাজ্যের যে 37 লক্ষ মানুষ আমরা যারা বসবাস করছি, আমাদের সকলের উন্নতি সাধন, এটা দলমত নির্বিশেষে সকলের উন্নতি সাধনের একটা প্রক্রিয়া ত্রিপুরা রাজ্যে জারি হয়েছে। এটা আগামী দিনে এটা নিশ্চয়ই সাফল্য লাভ করবে। একেবারে মৃন্ময়বাবু, এই যে একটা আপনাদের বিরুদ্ধে একটা কথা বলা হলো, একটা অভিযোগ তোলা হলো যে প্রহসনার্থক বিষয় হচ্ছিল, তখন সরকারি অর্থের ব্যাপক নয়-ছয় করা হচ্ছিল। না, এটা মানে আপনি দেখেন যে এটা মানে প্রবীরদা অনেক সিনিয়র, প্রবীরদার যে সময় এই আইনটা মানে বাস্তবায়িত করা হয়, তখন প্রবীরদা ওই নিজেও বলেছেন যে আমি পার্টির মধ্যে রেখেছিলাম। তো এটা দেখবেন আপনি, এটা হচ্ছিল যে গ্রামীণ শ্রমিকদের, ক্ষেত মজুরদের মানে জন্য মজুরি আইন, তাদের সোশ্যাল সিকিউরিটি, ঠিক আছে, এটা ছিল মূল বিষয় যে গ্রামীণ শ্রমিক ক্ষেত মজুরদের জন্য একটা আইন তৈরি করতে হবে। সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট, ওই সময়ের ইউপিএ গভর্নমেন্ট এই হিসেবে এটারে স্বীকৃতি দিতে রাজি হননি। তার জন্য এটাকে ভেবে চিনতে তারা মানে যারাই একটা মানে মিলঝিল করে এরকম একটা রেগা তৈরি করা যাক, রেগার মাধ্যমে মানে MN রেগার মাধ্যমে এটা করা যাক, মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার যোজনা মাধ্যমে। আপনি দেখবেন প্রথম কিন্তু ক্ষেত মজুরদের জন্য আইনটা লেফট ফ্রন্টের আমলেই কেরালাতে তৈরি করা হয়েছিল ক্ষেত মজুরদের জন্য।
আর ত্রিপুরাতে করা হয়েছিল 1986-এ, বীরেন দত্ত যখন লেবার মিনিস্টার ছিলেন তখন 1986-এ এটা করা হয়েছিল, কিন্তু এটা তারা ত্রিপুরা রাজ্যে আইন হিসেবে তৈরি করে এটা ইমপ্লিমেন্ট করেননি ক্ষেত মজুরদের জন্য, দাবির জন্য। তখন উনি আজকে আমার সাথে যিনি আছেন উনি জানেন এই বিষয়টা আরো ভালোভাবে। এটা তাদের মিনিস্ট্রির মধ্যে বিশাল একটা কন্ট্রাডিকশন, পার্টির মধ্যে একটা কন্ট্রাডিকশন ডেভেলপ করে, ঠিক না? তো এখন ধরেন আপনি এই যে ইনি বলছেন একটা ক্রাইম, একটা ক্রাইম মানে ফিনান্সিয়াল ক্রাইম, আর আমি বলি এটাকে মানে করাপশনটাকে ইনস্টিটিউশনালাইজ করা, করাপশনটাকে আপনার প্রাতিষ্ঠানিক আপনি রূপ দিয়ে দিলেন। লেফট ফ্রন্ট গভর্নমেন্টের করাপশন আছে, বিশাল করাপশন, ঠিক না? এই করাপশনের বিরুদ্ধে আমরাও লড়েছি, লড়াই আমরা জারি রেখেছি, সবসময় আমরা করি। আমরা লেফট ফ্রন্টের মানে সিপিএম এর পক্ষে ওকালতি করার জন্য আমরা রাজনীতি করি না, সিপিএম এর বিরোধিতা করার জন্য। সিপিএম যে মানে ডিরেল, এটা মানে তার রাজনৈতিক অবস্থান থেকে যে বিচ্যুত, সেই জায়গাগুলি আমরা স্পষ্টভাবে তুলে ধরি। তার মধ্যে এটা একটা করাপশন, গ্রামীণ স্তরে যে করাপশন এটা ইনস্টিটিউশনালাইজ হয়ে যায়। সিপিএম এর আমলেই, বামফ্রন্টের আমলেই এটা হয়। আপনি দেখবেন রেগার করাপশন, একটা সাধারণ উদাহরণ, উনি তো অনেক বেশি মানে সে অর্থে এস্টাবলিশড পলিটিক্যাল লিডার, আমরা ছোট পার্টি করি, ছোট ছোট একটা গ্রাম, তার জনসংখ্যা আপনার 49 জন, 49 জন একটা গ্রামের একটা ওয়ার্ডের জনসংখ্যা, তার জন্য এক বছরে বরাদ্দ 29 লক্ষ টাকা একজন ওয়ার্ড মেম্বার। আপনি বলেন এই যে 49 জন লোকের আর্থিক ডেভেলপমেন্টের জন্য, তার অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য, ঠিক না, একজন ওয়ার্ড মেম্বারের অধীনে 29 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, আপনি সেই টাকাটা কি করা হবে? আর তার ক্ষেত্রে করাপশনটা কোথায় যাবে? কিছুই হয়নি, একদম চাক্ষুষ। আমি নাম ধাম গ্রাম সব দিয়ে দেবো, আপনি গিয়ে দেখবেন কিচ্ছুই হয়নি। পঞ্চায়েতের যে এই রেগা নিয়ে যে করাপশন আপনি দেখবেন, বিশালগড় ব্লকের যে করাপশন ধরা পড়লো, পঞ্চায়েতের যে অডিট করা হলো, সেই অডিটটা করা হলো, অডিটে কিন্তু এই করাপশনের রিপোর্টগুলো এলো, কারণ গভর্নমেন্ট সেগুলো বাতিল করলো। তারপরে পঞ্চায়েতের যে মানে অফিসার যিনি ছিলেন, পঞ্চায়েত কমিশনার, ওনার মাধ্যমে আরেকজনকে দিয়ে সেসবকে সাদা কাগজ পরিণত করা হলো। কারণ এটা হচ্ছে মানে আপনার পুকুর চুরি করা টাইপ। ওই যেটা বললেন আমাদের ত্রিপুরার যে আয়তন, তার চেয়ে বেশি পুকুর, তার চেয়ে বেশি রাস্তা, ঠিক না? এটা নাই, বাস্তবের সাথে এটা মিল নাই। কি করবেন আপনি? টাকাটা কি করবেন? শ্রম দিবস বাড়াতে হচ্ছে, হ্যাঁ, মজুরির বৃদ্ধির জন্য, শ্রম দিবস বৃদ্ধির জন্য আমরা। আর অপোজিশন পার্টি যারা করতাম, তারা তো ধরেন পঞ্চায়েতের কাছে কংক্রিট কোনো প্ল্যান আমরা সাবমিট করতাম না যে এই প্লেনে পঞ্চায়েতে কাজ করা হোক, তাহলে পঞ্চায়েতের সম্পদটা বৃদ্ধি করা হবে। পঞ্চায়েতে দেখবেন একটা গ্রাম সভা ডাকা হয়, একটা নিয়ম ছিল গ্রাম সভা। গ্রাম সভাতে বেনিফিশিয়ারিদের যে আপনি যে বেনিফিশিয়ারির নাম দেবেন সেটা ঠিক তারা মানেন না, তার রুলিং পার্টির যে বেনিফিশিয়ারি সিলেক্ট করা হবে সেটাই এখানে অ্যাপ্রুভ করা হবে। গ্রাম পরিষদ, আমি গ্রাম সভাতে আমরা পার্টিসিপেট করেছি, গ্রাম সভার মধ্যে বেনিফিশিয়ারির নাম ঢুকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু যেহেতু রুলিং পার্টি, তারা নির্বাচিত প্রতিনিধি আছেন, তাদের যে বেনিফিশিয়ারি তারাই পেয়ে যাচ্ছেন। আপনার দরকার, আপনার রেগার জন্য আপনার কার্ড দরকার, সেটা আপনি পাচ্ছেন না, অন্যজন পাচ্ছে। আপনার পুকুরের দরকার, আপনি পাচ্ছেন না। আপনার এলাকার রাস্তা দরকার, আপনি পাচ্ছেন না। কথা বলছেন তো? কি এই জায়গাতে যে আপনার বিশাল পরিমাণ, আর এইদিকে ধরেন আপনার লোকাল লেভেলের যে লিডারশিপটা থাকেন, পার্টির যে সংগঠন চালান, প্রশাসন চালান, প্রশাসনটা তো পার্টির উপর ডিপেন্ড করে, পার্টিটা প্রশাসনের উপর ডিপেন্ডেন্ট। প্রশাসন যেভাবে বলে পার্টিটা সেভাবে চলে। এখন প্রশাসনের আর কোনো বক্তব্য নেই, পার্টি বলে যে আমরা আমাদের করতে কি অসুবিধা আছে, ঠিক না? দেখবেন আপনি, তার জন্য বলছিলাম লাস্টে কিন্তু লাস্টের দিকে মানিক সরকারি রেগার প্রশ্নে আজকে যেটা বা কালকে যেটা উনি অ্যাসেম্বলিতে বিরোধী দলনেতা হিসাবে বাজেট বক্তৃতাতে যেটা উনি বলেছেন, ঠিক না, সেটা কিন্তু উনি যখন রুলিং পার্টিতে চিফ মিনিস্টার ছিলেন তার শেষ পর্যায়ে, আমি ঠিক মানে ইয়ারটা এবং মাসটা আমার ঠিক একটু সময় লাগবে, সেটা উনি বলেছেন যে ঘুম থেকে উঠে প্রধানদের মতন প্রধানদের মাথায় চিন্তা থাকে রেগার কাজ কাকে কি করাবো, এটা একটা চিন্তা থাকে, টেনশন, যে আমি আজকে এই আমার ওয়ার্ডটার মধ্যে, এই গ্রামটার মধ্যে আমি কি কাজ করাবো শ্রমিকদের দিয়ে। আপনি দেখবেন আপনারা যারা মানে যারা রাজনীতির সাথে রাজনীতির চর্চা করে, তারা যদি একটু মাইনরিটি ফলো করে, আপনি দেখবেন পূজার সময় আগরতলা শহরে, যে কোনো সময় আগরতলা শহরে যে এটা কিন্তু রেগা না, এটা টুয়েপ, হ্যাঁ, শহর উন্নয়নের জন্য। এটা স্টেট গভর্নমেন্টের আছে, স্টেট গভর্নমেন্ট এটার মধ্যে একটা ভালো পার্সেন্টেজ শেয়ার করে, ফিনান্সিয়াল শেয়ারটা আছে তার। যে এই কাজটা যে আপনি করবেন, দেখবেন তারা কি কাজ করে, দেখবেন সাফাই কর্মীর কাজ করে, ড্রেন পরিষ্কার করে। এই ড্রেনটা যে পরিষ্কার করে কারা করে? আপনার আমার বাড়ি ঘরের মা বোনরাই করে, সাফাই কর্মী। তো ওল্ড এজ, তারা একটা ওল্ড এজের সাথে আপনি তাকে, তার জন্য আমি বলেছি যে আপনি তো তাদেরকে ওল্ড এজ পেনশন দিয়ে দেন, দ্যাটস বেটার।
এটা চলে যায়, কারণ তাদের এই শ্রমটা দিতে হয় না। ওল্ড এজ পেনশনের জায়গাতে আপনি চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটা ভালো। এরপরে আপনি দেখবেন রাস্তায় ঘাস পরিষ্কার করা হচ্ছে, ঘাস কাটা হচ্ছে। এই যে মেইন রুট, আমরা যে আসাম আগরতলা রাস্তায় যাই, বা ধরুন আপনি রাধানগর স্ট্যান্ড থেকে একদম কৈলাসহর পর্যন্ত, ধর্মনগর পর্যন্ত রাস্তা যান, আপনি দেখবেন এই সময়ে তারা রাস্তায় যে ঘাস থাকে সেই ঘাসগুলি তারা কাটছে। আর দেখবেন বিভিন্ন জায়গাতে বাড়ি ঘরের সামনে যে ঘাসগুলো উঠে থাকে রাস্তার চারপাশে, এগুলো পরিষ্কার করে। আপনি এটা দিয়ে কি আউটপুট পাবেন? এই শ্রমটাই তো বেকার গেল, এই শ্রমটা বেকার গেল, এই পয়সাটা বেকার গেল। তার জন্য বলে অর্থনীতির জায়গাতে, অর্থনীতির অ্যাঙ্গেল থেকে যদি দেখেন আপনি, যে আমার হচ্ছে গ্রামীণ শ্রমিকদের সোশ্যাল সিকিউরিটি, ফিনান্সিয়াল সিকিউরিটি, এটা প্রধান ছিল। এই অ্যাঙ্গেল থেকে এই আইনটাকে তৈরি করা হয়েছিল। আর তার সাথে যুক্ত করা হয়েছে গ্রামীণ এলাকায় পঞ্চায়েত স্তরে আমার রিসোর্স ডেভেলপ করতে হবে। যে রিসোর্সটা দিয়ে ইনকামটা আমার স্টেট গভর্নমেন্ট রাজস্ব হিসেবে পাবে। যদি রাজস্ব হিসেবে পঞ্চায়েত পায়, পঞ্চায়েতে যদি রাজস্বটা পায়, পঞ্চায়েতের একটা খরচ আছে, পঞ্চায়েত তার ডেভেলপমেন্টের জন্য যেতে পারে। এখন দেখবেন আপনি পঞ্চায়েতের কাছে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। স্কুল ম্যানেজমেন্ট, স্কুলের ক্লাস হলো কি হলো না, কতজন অ্যাটেন্ড করলো কি অ্যাটেন্ড করলো না, এটা এখন শুরু করা হয়েছে, ঠিক না, পঞ্চায়েতের কাছে। তো পঞ্চায়েতের কাছে যদি আপনি এটা দেন, তো পঞ্চায়েত তো তার রোজগারটা লাগবে। পঞ্চায়েত তার রোজগার কি করবে? পঞ্চায়েত তো নিজের পকেটে পয়সা ঢুকায়, নিজের পকেটে পয়সাটা আগে ঢুকানোর দরকার আছে, এটা ঢুকায়। এই করাপশনের অভিযোগের কারণে অনেক পঞ্চায়েত সেক্রেটারিরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। কারণ তারা তো প্রধানের কথাতে চলে, প্রধানের উপরে নেতা আছে, তাদের কথাতে চলে, সেটা একই পরিমাণ। তো সেদিক থেকে বলছি যে আপনি যদি আপনার অ্যাপ্রোচটা, আপনি যদি আপনার সেন্ট্রাল, আপনার হয়তো করাপশন হবেই, করাপশন ন্যাচারাল। আপনি জনগণের কাছে পয়সা 1 টাকার থেকে যেতে যেতে কত টাকা জনগণের কাছে যায় সেটা জনগণই ভালো বুঝতে পারবে। সাধারণভাবে এটা যেন করাপশন থাকেই, করাপশন ফ্রি আপনি সোসাইটি পাবেন না, করাপশন থাকবেই। করাপশনটা কোন লেভেলে আছে, কি মাত্রায় আছে? আমি রিসোর্স করে করাপশন করলাম আর রিসোর্স ছাড়া করাপশন করলাম, পুকুরটাই হাবিজ করে দিলাম, সেটা একরকমের। আর পুকুরটা বানিয়ে তার মধ্যে আমি ফিশারি করে রোজগার করে পঞ্চায়েতের হাতে, স্টেটের কাছে কথা বলছিল যে প্রবীর বাবু একটা কথা বলছিল যে ওই পুকুর যে আয়তন তার থেকে বেশি বড় আয়তন পুকুর না রেগার যে, হ্যাঁ রেগাতে যে সম্পদ, মানে এত পুকুর তৈরি করা হয়েছে, এত রাস্তা তৈরি হয়েছে, ত্রিপুরার টোটাল আয়তনের চাইতে বেশি, আপনি খুঁজেই পাবেন না। আপনি যে এই জায়গাতে এলিগে বললাম, পঞ্চায়েতে যে অডিট করা হয়েছিল, রেগার কাজের অডিট, সেই অডিটে করাপশনটা সামনে এসেছিল। আমি তো সেটা বলেছি যে সেই অডিটের রিপোর্টটা চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে সেটাকে হোয়াইট পেপার করা হয়েছে, করাপশন হয়নি, সেটাও করা হয়েছে। তো এটি ধরেন আপনার ধরেন যে কোনো সরকারের পক্ষে, আমি এটা বলছি না যে ধরেন প্রবীরদার তার বর্তমান যে সরকার আছে সরকারটা করাপশন ফ্রি থাকবো, আমি এটা বিশ্বাস করি না। এই বর্তমান সিস্টেমের মধ্যে, ঠিক না, এই সিস্টেমের মধ্যে আপনার পক্ষে করাপশন ফ্রি থাকাটা সম্ভব না। আপনি করাপ্টেড হবেই, করাপ্টেড আপনি হবেন, ন্যাচারাল প্রসেস এটা। এই প্রসেসে আপনি কিছুতেই এটার থেকে নিজেকে দূরে রাখতে পারবেন, করাপ্টেড হবেই। আমি একটা কথা বলি, এই সোসাইটিতে করাপশন আজকে যে জায়গায় চলে এসেছে, এটা তো একদিনে হয়নি, এটা দিনে 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 করাপশনটা, মৃন্ময়বাবু স্বীকার করে নিয়েছেন, ত্রিপুরায় করাপশনটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আমি যেটা বলেছিলাম যে একটা সংগঠিত ক্রাইম, এটাকে আরো শক্তিশালী করেছে মৃন্ময়বাবুর বক্তব্য। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একদম করাপশন ফ্রি হয়ে যাবে, এটা জোর গলায় এখনো বলার সময় হয়নি। ত্রিপুরাতে আমাদের সরকারটা, বিজেপি নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারটার সময় 1 বছরও হয়নি, কিন্তু এটা ঘটনা এই 1 বছরের মধ্যে এই সরকারের বিরুদ্ধে আগামীকালকে 1 বছর হবে, আগামীকালকে 1 বছর, আগামীকালকে মানে এটা মানে 9 তারিখে 1 বছর হবে। তো এই সময়ের মধ্যে সুনির্দিষ্টভাবে করাপশনের কোনো অভিযোগ কি বিরোধী দল, কি প্রচার মাধ্যম কারোর পক্ষেই তুলে ধরা সম্ভব হয়নি। সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি নেতৃত্বাধীন যে এনডিএ সরকার, এই সরকার প্রতিষ্ঠার সময় থেকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন, অনেক কথার মধ্যে একটা মূল্যবান কথা বলেছিলেন, না খাবো বা কাউকে খেতে দেব, কাউকে খেতেও দেব না, নিজেও খাবো না।
উনি বলেছিলেন আমি প্রধানমন্ত্রী নই, আমি এই দেশের চৌকিদার, কোটি কোটি মানুষের হয়ে আমি চৌকিদারি করব। এবং এটা তো ঘটনা যে ফার্স্ট ইউপিএ সরকার, আমি খুব সুদূর অতীত নিয়ে আমি বলতে চাই না, সময়ও সংক্ষিপ্ত হয়ে আসছে আমাদের। ফার্স্ট ইউপিএ সরকার, সেকেন্ড ইউপিএ সরকার, এই সরকারের সাথে যদি আমরা যদি এই বিজেপি নেতৃত্বাধীন এই এনডিএ সরকারের যদি তুলনা করি, তাহলে দেখা যাবে কি কোনো মন্ত্রীর বিরুদ্ধে কি সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ, দুর্নীতির কোনো অভিযোগ, এই তো 5 বছর তো সরকারটার মেয়াদ হতে চললো, প্রায় অতিক্রান্ত হওয়ার পথে, এই 5 বছরের মধ্যে তোলা সম্ভব হয়েছে? না, সম্ভব হয়নি। কোনো মন্ত্রীকে কি জেলে যেতে হয়েছে? না, জেলে যেতে হয়নি। কিন্তু তার আগে এই ঘটনাগুলি একটা চিরন্তন সত্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে একই নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ যেভাবে চলছে তারই অনুসারী হয়ে ত্রিপুরায় বিপ্লবজির নেতৃত্বে এই সরকারটা পরিচালনার চেষ্টা করছে। ফলে সেই জায়গাতে কতটা দুর্নীতিমুক্ত, সার্বিকভাবে কতটা দুর্নীতিমুক্ত রাখা যায় প্রশাসনকে, এই সময়ের মধ্যে কিছু কিছু অভিযোগ যা এসেছে বিভিন্ন ব্লকে, বিভিন্ন পর্যায়ে কিছু কিছু অভিযোগ এসেছে। অভিযোগ লিপিবদ্ধ হওয়ার সাথে সাথে তার প্রাথমিক সত্যতা যাচাই করে যদি দেখা গেছে অভিযোগের সার্বত্য আছে দুর্নীতির প্রশ্নে, সাথে সাথে সরকার পদক্ষেপ নিয়েছে। এর কারদের বিরুদ্ধে যারা দীর্ঘদিন ধরে অভ্যস্ত এসেছিল, ওই বিশাল ব্লকের কথা বলেছে, কে না জানে এই যে যাকে বিডিও যে ছিল, যাকে জেল খাটতে হয়েছে, তে কার স্নেহধন্য ছিল, তার পরিচয় কি, পারিবারিক পরিচয় কি, এগুলো আমি স্টুডিও বসে নতুন করে উত্থাপন করতে হবে না, রাজ্যবাসী এগুলি জানে। ফলে এই তো অবস্থাটা সৃষ্টি হয়েছিল শুধু একটা ব্লকে না, যেখানেই স্পেশাল অডিট হয়েছিল। আমি জায়গা নিয়ে বলেছিলাম যে দুর্নীতিটা চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছিল। যেখানে যে ব্লকেই স্পেশাল অডিট হয়েছিল সর্বত্র কোটি কোটি টাকার দুর্নীতি, পঞ্চায়েত থেকে একবারে মহাকরণ পর্যন্ত হাজার হাজার কোটি টাকার নয়ছয় হয়েছে, দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির একটা অংশ সিপিআইএম দলের সম্পদ ভারী করেছে। সিপিআইএম দলের একটা অংশের নেতা নেত্রী যাদের নুনান্তে পান্তাব্রত, ঘুমানোর জায়গা ছিল না, পার্টি অফিসে রাত্রি যাপন করতে হতো, সরকারি কোয়ার্টারে থাকতে হতো, এরা এই দুর্নীতির টাকায় এরা ব্যয়বহুল জায়গায় বিলাসবহুল বাড়ি ঘর তৈরি করেছে, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করেছে। এগুলি দলের মধ্যেও সে সমস্ত অভিযোগগুলি উঠেছিল। যারা দলের কর্তৃত্বে আছে সে কর্তৃত্ববাদীরা সেই সমস্ত অভিযোগগুলিকে মান্যতা দিতে চায়নি। কিছু কিছু চুনুপুটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে, যেমন ওই টাকার বিছানায় শয্যা, সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ, এগুলি চুনুপুটিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। সে তো সখেদি বলেছিল আমি তো নস্যি, আসল পালের গুদারা তো রয়ে গিয়েছে দলের মধ্যে। এরা তো সার্বিকভাবে তারা অর্থনৈতিকভাবে বলিয়ান হয়ে উঠেছে, দলকে বলিয়ান করেছে। আগে আমাদের সময় আমরা যখন দল করতাম আমরা দেখেছি আমাদের সময় দল পরিচালনা করার জন্য রাজ্যে যে আমাদের যে মানে আয়ের সোর্স, এ দিয়ে দল পরিচালনা সঠিকভাবে পরিচালনা করা যেত না। বহিরাজ্য থেকে, দিল্লি থেকে সাহায্য আসতো, বহিরাজ্য থেকে সাহায্য আসতো। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শেষ সময়ে এই যে 25 বছরের সরকার, তার যে শেষ পর্যায়ে, শেষ সময়ে ত্রিপুরা থেকে দিল্লিতে সাহায্য করা হতো, ত্রিপুরার দল থেকে, ত্রিপুরা থেকে পশ্চিমবাংলায় সাহায্য পাঠানো হতো, ত্রিপুরার থেকে দিল্লিতে বাড়ি করার জন্য টাকা দেওয়া হতো।
কোথায় চলে গিয়েছিল দলটা? ত্রিপুরা রাজ্যে দলের সম্পদ ভাড়া করা বাড়িতে, বটতলাতে ভাড়া করা বাড়িতে দোতলার উপর রাজ্য অফিস পরিচালিত হতো। একটা টয়লেট ছিল না সেখানে। ওই টয়লেট করতে গেলে পর ওই বীরেন দত্তর নাম, বীরেন্দ্র শ্রদ্ধেয় জননেতা, ওনার বাড়িতে যেতে হতো। আজকে প্রাসাদ সম বাড়ি, এক একটা বাড়ি কোথায় নিয়ে গেছে? ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বলার অবকাশ থাকে না, যেগুলি এখন হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার জন্য আজকে মানিকবাবুরা সেখানে এই সমস্ত বক্তব্য উদ্গার করে দিচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এটাও তাদের একটা কৌশল, এটা তাদের প্রকৃত কথা নয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটা বলবো, মৃন্ময়বাবু আজকে সত্যিকারের অর্থে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছে, যেগুলি রাজ্যের মানুষকে ভেবে দেখা দরকার। রাজ্যের মানুষ যাতে কোনো মতেই তাদের ছলনায় আর বিভ্রান্ত না হয়, এই আহ্বানটুকুই আমি এখান থেকে রাখবো। সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, মৃন্ময়বাবু কিছু বলবেন? না, মানে প্রবীরদার কথাতে আর কি, যে প্রবীরদা যেটা বললো স্টেটের সাবজেক্ট, কিন্তু আমি ন্যাশনালে গেলাম, ঠিক না? তার মানে শেষ পর্যায়ে তা আমি বলছিলাম যে মানে মোদী সরকার নিশ্চয়ই মানে করাপ্ট ফ্রি, এটা বলা ঠিক না। করাপশন নিয়েই আছেন, এবং শুধু করাপশন না, মানে আমরা বিগত দিনে বিশ্ব পুঁজি বা ভারতীয় পুঁজির ক্ষেত্রে যে ডেভেলপমেন্টটা মোদির জমানায় দেখলাম, সেটাকে আমি একটু অন্য টাইপের, যারা এই টক শো শুনেন বা যারা দেখেন, এটাকে অন্যভাবে বললে এটাকে বলা হয় ক্রনিক ক্যাপিটালিজম। ক্রনিক ক্যাপিটালিজমটা হচ্ছে মানে কিছু ব্যবসায়ীদের সুবিধা পাওয়ার জন্য আইন তৈরি করা, মানে সুবিধা করে দেওয়া। এটা কিন্তু ওই দুইটা ইউপিএ, যেটা উনি প্রথমে ইউপিএ সরকারের সাথে এনডিএ গভর্নমেন্টের কম্পেয়ার করছিলেন, সেটাই আমি বললাম যে ওই ইউপিএ গভর্নমেন্ট ওইটা করেনি। ব্যবসায়ীদের জন্য যে বিশেষ ব্যবস্থা নেওয়া, তাদের পুঁজি ডেভেলপমেন্টের জন্য, তাদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য উৎসাহিত করা, তাদের ব্যাংক ঋণটাকে ঋণ খেলাপি করে দেওয়া, ঠিক না? করাপশন ফ্রি, এটাও ঠিক না। উনি যেটা করেছেন সেটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য পুঁজি তৈরি করে দিয়েছেন, যেটাকে বলা হয় অর্থনীতির সাবজেক্টে ক্রনিক ক্যাপিটালিজম, ধান্দা পুঁজিবাদ। ধান্দা পুঁজিবাদ অবশ্যই করাপশন, অবশ্যই। আপনি দেখবেন বায়ুসেনার লোকরা শহীদ হচ্ছে, অত্যাচার সব দিক থেকেই, ঠিক না? তাদের 30,000 কোটি টাকা অনিল আম্বানিকে দিয়ে দিলেন। এই যে আপনার রাফেল ডিল, ঠিক না, সমস্ত দিন মেহুল চুস্কি, সব কিছুই, আপনি বিজয় মাল্লা, যা কিছু চলে। আমি এটা নিয়ে আজকে আপনি যেটা বললেন তার জন্য আমি এটা বললাম। আপনি যদি ওইটা না যেতেন তাহলে আমি বলতাম না। আপনি যেটা গেলেন তার জন্য আমি বলছিলাম যে আপনার একদম ক্লিন চিট না, ঠিক না? এই সরকার যে ইউপিএ সরকারের আমলে ক্রনিক ক্যাপিটালিজমের ডেভেলপমেন্ট হয়নি, সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষে অন্তত এটা বাদ ছিল দুটো ইউপিএ সরকারের আমলে। কিন্তু এই এনডিএ সরকার ক্রনিক ক্যাপিটালিজম আপনি যে কোনো জায়গাতে সার্চ করে দেখতে পারেন। ধান্দা পুঁজিবাদের একদম নিকৃষ্টতম কিছু সংখ্যক ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য গভর্নমেন্ট তার পলিসি চেঞ্জ করে, পলিসি তৈরি করে। সেই যে পুঁজিটা, এই পুঁজিটার জন্ম নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ওরা দিলেন, আর সেটাই কিন্তু এই করাপশনের জন্ম দিল। এটা অন্য কিছুর জন্ম দিল না, করাপশনেরই জন্ম দিল। আর এটাই যদি আপনি মনে করেন যে উত্তরাধিকার ত্রিপুরা রাজ্যে চলছে, তাহলে অচিরে এটা পড়বে, সেইটার ছায়া পড়বে। কারণ ত্রিপুরার নিজস্ব কোনো সম্পদ নেই। আপনি বাজেট বক্তৃতাতে শুনেছেন ত্রিপুরায় সম্পদ বৃদ্ধি করা আগে 10% ছিল, 11% ছিল, আমরা 25%তে যাব, মানে 1 টাকার 25 পয়সাতে যাব। আগে তো সম্পদ সৃষ্টি হোক, সম্পদটা সৃষ্টি করতে হবে। সম্পদ সৃষ্টি করার আগেই যদি ব্যবসায়ীর কাছে পুঁজিটা চলে যায়, ক্রনিক ক্যাপিটালিজমের যদি ধারা চলে যায় ত্রিপুরায়, তাহলে ত্রিপুরার জনগণ যে আশা ভরসাতে আপনাদের ভোট দিয়েছিল, সেই আশা ভরসা অচিরেই বিলীন হয়ে যাবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি। সত্যি কথা বলতে কি, মানে সব কোন সরকারের দুর্নীতি নেই সেটা বলা খুবই মুশকিল। এখন যেটা মানিক সরকার বলছিলেন গতকালকে দাঁড়িয়ে, বিপক্ষে দাঁড়িয়ে, যে বাজেট যে পেশ হয়েছিল তার পক্ষে বিপক্ষে যে ভাষণ হয়, সেখানে দাঁড়িয়ে যখন মানিক সরকার যে কথাটা বলছিলেন যে রেগা বা যেটা আরেকটা সঙ্গে রয়েছে সেটাকে দিয়ে কোনোদিন উন্নয়ন হতে পারে না, টুয়েট যেটা রয়েছে সেখানে, সেই দুটো জিনিসকে দিয়ে কোনোদিন উন্নয়ন হতে পারে না।
কিন্তু একটা প্রশ্ন সবার মনে এখনো রয়েছে এবং থাকবে, সেটা আগে কেন হয়নি, এত দেরিতে কেন সূর্য উদয় হয়েছে, সূর্য উদয় আগে কেন হয়নি, যেটা প্রবীর বাবু বলছিলেন। আবার একটা প্রশ্ন থাকবে যে আজকেও এমন অনেক মানুষ এই কথাগুলো বলছেন, যেটা প্রবীর বাবু বলছিলেন যে দুর্নীতি নেই, কিন্তু এখনো অনেক মানুষ বলছে যে তাদের রেগার টাকা ঠিক মতো তারা পাচ্ছে না, তাদেরকে সেই মতো কাজ করানো হচ্ছে না। এই রকম অসংখ্য জনতার প্রশ্ন রয়েছে। যদি আজকে আমরা একেবারে শেষ পর্যায়ে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, অনুষ্ঠানে আর দীর্ঘায়িত করা যাবে না। আমরা তক্কযুক্তি গপ্প এখানে শেষ করছি। সঙ্গে থাকবেন। শুভরাত্রি।